আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বিভিন্ন কারখানায় আইসের অভিযানে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা। গাজায় জাতিগত নিধনে যুক্তরাষ্ট্র জড়িত, দাবি 2 মার্কিন সিনেটরের। এবং নতুন করে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে আইস কর্তৃক কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে অন্তত 70 জন শ্রমজীবী অভিবাসী আটক হয়েছেন। কাটো ও ফাল্টনের অভিযান মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কারখানায় কর্মরত শ্রমিকদের লক্ষ্য করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। অনেকে ভয়ে কাছে যাচ্ছেন না, আবার অনেকে কাজ করছেন লুকোচুরি করে, যা অভিবাসীদের জীবনকে ধীরে ধীরে বিপন্ন করে তুলছে। গভর্নর ক্যাথি হুকুল এই অভিযানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি শ্রমজীবী পরিবারগুলো ভেঙে দিচ্ছে এবং রাজ্যের নিরাপত্তা বাড়াচ্ছে না। আটক শ্রমিকরা পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ায় তাদের অনুপস্থিতিতে পরিবারগুলো ভরণ পোষণের সংকটে পড়ছে। অনেক শিশু তাদের অভিভাবক হারানোর শঙ্কা অনুভব করছে। অভিবাসন অধিকার সংগঠনগুলো এই অভিযানকে নিন্দা জানিয়ে বলেছে, এটি ভয়ের সংস্কৃতি তৈরি করছে এবং অভিবাসীরা চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সেবা গ্রহণেও পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। স্থানীয় অর্থনীতি ও শ্রমবাজারেও এর প্রভাব পড়েছে, কারণ ছোট শহরের কারখানা ও কৃষি খামারগুলো অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল। ভেনেজুয়েলা নিজেদের সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে দেশ জুড়ে 300টিরও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষ ট্যাঙ্কসহ বিভিন্ন ধরনের অস্ত্র চালানো শিখছেন। এই প্রশিক্ষণ কর্মসূচির নাম দেওয়া হচ্ছে অপারেশন ইন্ডিপেন্ডেন্সের 200। প্রশিক্ষণে অংশ নেওয়া নাগরিকরা সেনা কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধ কৌশল ও সংঘবদ্ধ অভিযানের বিভিন্ন খুঁটিনাটি শিখছেন। একজন প্রশিক্ষণার্থী বলেন, আমার আগে কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। এটি ভেনেজুয়েলার নাগরিক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্টি টিউনা সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, দেশের শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে বড় আকারের এই ধরনের সামরিক মহড়া চলবে। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে এবং 2 দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন ও জেফ্রি মার্কলে অভিযোগ করেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত। রিপোর্টে বলা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস ও খাদ্য ঔষধ থেকে বঞ্চিত করা হচ্ছে ফিলিস্তিনিদের। সিনেটররা জানিয়েছেন, 63,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধাস্ত্র সরবরাহ করে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, গাজায় শিশুদের মধ্যে 13.5% তীব্র অপুষ্টিতে ভুগছে, যা মানবিক সংকটকে আরও ভয়াবহ করছে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। রবিবার স্পেনের মাদ্রিদে 4 দিনের এই বৈঠক শুরু হয়, যেখানে নেতৃত্ব দিচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যা, টিকটক নিয়ন্ত্রণ এবং অর্থ পাচার নেটওয়ার্কের মোকাবেলা। এটি গত 4 মাসে দেশ দুটির 4র্থ বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে ভেঙে পড়া বাণিজ্য সম্পর্ক ঠিক রাখতে এই আলোচনা করা হচ্ছে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আমেরিকাতেও তুমুল জনপ্রিয় বাংলা সংবাদপত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা। ক্যাম্পাসে রড ছুরি নিয়ে হামলা, 5 বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত। এবং জমে উঠছে চাকসু নির্বাচন, 2 দিনে মনোনয়ন সংগ্রহ করলেন 169 প্রার্থী। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোটা গোটা বাংলা হরফে সুদূর আমেরিকাতেও প্রকাশিত হয় বেশ কয়েকটি বাংলা পত্রিকা। দেশের বাইরে থেকেও এসব পত্রিকা হাতে নিয়ে যেন মাতৃভূমির এই স্বাদ নেন পত্রিকা প্রেমীরা। সপ্তাহান্তে প্রকাশিত এসব পত্রিকাগুলো বিনামূল্যেই সংগ্রহ করেন তারা। বিস্তারিত প্রতিবেদনে।
নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি কমিউনিটির বিস্তার যেমন বেড়েছে, তেমনি সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির চর্চা। প্রবাসী থেকেও মাতৃভাষার বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখছে বাংলা সংবাদপত্র। অল্প সময়েই প্রবাসী বাঙালিদের হৃদয়ে স্থান করে নিয়েছে এসব পত্রিকা। অনেকেই মনে করেন আমেরিকার বুকে বাঙালি কমিউনিটির বিকাশ ও সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে গণমাধ্যমের অবদান অপরিসীম। যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে প্রথম আলো উত্তর আমেরিকা, ঠিকানা বাঙালি, আজকাল, প্রবাস ও সাপ্তাহিক বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি বাংলা পত্রিকা প্রকাশিত হয়। প্রকাশের পরপরই এসব বাংলা পত্রিকা পৌঁছে যায় নিউ ইয়র্কের বড় শপিং মল, গ্রোসারি, রেস্টুরেন্ট ও মসজিদের সামনে। আর পাঠকরা উৎসাহভরে ভিড় জমিয়ে সংগ্রহ করেন প্রিয় সংবাদপত্র। ব্যস্ত প্রবাসী জীবনে এক টুকরো মাতৃভাষার আবেগ খুঁজে পেতে খুঁটিয়ে পড়েন প্রতিটি লেখা। প্রতি সপ্তাহে 4-5টা নিতে যাই। আমি প্রথমটা পড়ি, প্রথম পাতার হেডলাইন গুলো, বড় হেডলাইন গুলো, দেশের এবং বিদেশের। তারপরে ছোট ছোট কিছু খবর, মানে মেনলি বড় খবর গুলো বলটা, দেশের রাজনৈতিক এই তার মেনলি বড় খবর গুলো। এটা নিউ ইয়র্ক, বাংলাদেশ এবং সমগ্র বিশ্বের খবরের জন্য। আর এখন পড়ি 4-5টা, টাকা লাগে না বিদায়। বাঙালি বাংলা পড়তে আমার ভালো লাগে। তো পত্রিকা যদি না আসে কিরকম মনে হয়? মনে মধ্যে একটু ইয়া হয়, আফসোস হয়। ওকে, আপনি বাংলা পত্রিকা তো অনেকগুলো নিচ্ছেন, হ্যাঁ, এগুলো কার জন্য নিয়ে যাচ্ছেন? দাদা ভাইয়ের জন্য। দাদা, উনি কি সবসময় পড়ে? জি। প্রবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের সাফল্য অর্জন থেকে শুরু করে ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়ন, নতুন প্রজন্মের শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্যের গল্প সবকিছুই তুলে ধরা হচ্ছে এসব বাংলা পত্রিকায়। ফলে প্রবাসী কমিউনিটিতে তথ্য প্রবাহে যোগ হয়েছে নতুন মাত্রা। একই সঙ্গে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রও উন্মুক্ত হয়েছে প্রবাসের মাটিতে, যা বাংলা ভাষার প্রতি আবেগ ও শিকড়ের টান আরও গভীর করেছে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% এনেছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য একটি বড় অগ্রগতি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কৃষি পণ্য, এলপিজি ও সিভিল এয়ারক্রাফট আমদানিতে আগ্রহী। বৈঠকে শ্রম অধিকার রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। ইউনূস জানান, আন্তর্জাতিক শ্রমমান বজায় রেখে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সময় তিনি স্বাস্থ্য শিক্ষা খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং স্বল্প সুদে ঋণ প্রবাহ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন। প্রতিনিধি দলের প্রধান ব্র্যান্ডেন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ফেব্রুয়ারিতে শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতা দুই দেশের সম্পর্ককে আরও ফলপ্রসূ করেছে। তিনি শুল্ক চুক্তি ও ক্রয় প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। ভারতের আসামের শিলচর এনআইটি ক্যাম্পাসে রড ছুরি নিয়ে সহপাঠীদের উপর হামলার ঘটনায় 5 বাংলাদেশি শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে ভারতে থাকার অনুমতি না থাকায় তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। আইসিসিআর বৃত্তিতে অনার্সের 3য় বর্ষে পড়াশোনা করছিলেন শিক্ষার্থীরা। এনডিটিভির খবরে বলা হয়, শেষ বর্ষের কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে হামলা চালালে কয়েকজন গুরুতর আহত হন। দুজনকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় ওই 5 জন মদ্যপ ছিলেন। তদন্ত শেষে কর্তৃপক্ষ তাদের দোষী সাব্যস্ত করে বহিষ্কারের পাশাপাশি হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু হওয়ার পর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নির্বাচনী আমেজ। শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলো প্রার্থিতা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যে কয়েকটি সংগঠন প্যানেলের নামও ঘোষণা করেছে, বাকিরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য রোববার মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে
মোট 169 জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম নিয়েছেন 97 জন। এছাড়া হল সংসদের জন্য ছাত্র হল থেকে 26 জন ও ছাত্রী হল থেকে 46 জন। আগামী মঙ্গলবার বিকেল পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে 21 সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর বেলা 3:30 পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।